নমস্কার, হাই ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আগের অনুষ্ঠানে আপনারা যাদের দেখেছিলেন মিস্টার অভিষেক পাল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আজকের অনুষ্ঠানে মিস্টার প্রিয়জিৎ মুখোপাধ্যায়, কেরিয়ার কনসালটেন্ট। বা এবার আচ্ছা, একটা বিষয় হচ্ছে যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই যে ছেলেমেয়েরা কি করবে বা তারা যারা পড়ুয়া বা ছাত্রছাত্রীরা কি কি করবে সেই বিষয়ে ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবকরাও মানে প্রত্যেকেই একটা জিনিস ভাবেন যে এরপর ঠিক আছে মাধ্যমিক হয়ে গেল বা উচ্চ মাধ্যমিক হয়ে গেল, এরপর তারা কি করবেন। এবার এই বিষয়ে বিশদে বিভিন্ন জিনিসপত্রই জানতে আজকে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, ঠিক আছে, যেখানে আমরা কনসালটেন্সি কথাটা দিয়ে যেহেতু অনুষ্ঠানটা শুরু করলাম, এই যে এডুকেশনাল কনসালটেন্সি, ঠিক আছে, এই এডুকেশনাল কনসালটেন্সিটা কি? প্রথমত বলি সেটা হচ্ছে যে এডুকেশন বিষয়ক পরামর্শদাতা বলা যায় বা পরামর্শ সম্বন্ধীয় একটি সংস্থা যাকে আমরা বলি হচ্ছে কনসালটেন্সি। অর্থাৎ আমরা কনসাল্ট করি যে এডুকেশন রিলেটেড সমস্ত কিছু শিক্ষাগত পরামর্শদাতা। তো শিক্ষাগত পরামর্শদাতা হিসেবে যারা কাজ করছে সেই গোষ্ঠী বা সেই ব্যক্তিগত মানুষকে আমরা কনসালটেন্ট এবং তার তৈরি করা অর্গানাইজেশনকে আমরা বলি হচ্ছে কনসালটেন্সি। আচ্ছা, আপনার উত্তরটাকে ধরেই আমি একটা পরবর্তী প্রশ্ন করব। আপনি যে বললেন যে কনসালটেন্ট, ঠিক আছে, এবার একজন এডুকেশনাল কনসালটেন্ট হতে গেলে, ঠিক আছে, মানে এর কোন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? মানে ডেফিনেটলি থাকবে, এবং সেটা থাকলে কি কি রয়েছে সেটা সম্পর্কে যদি বলেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে ফিল্ডেতে কনসালটেন্সির কাজটা করে থাকে, আমি ছোটভাবে বলি, সেটা হচ্ছে কেউ একাডেমিক জেনারেল, কেউ প্রফেশনাল, কেউ টেকনিক্যাল। তো সেই সম্বন্ধে তার সাম্যিক জ্ঞান থাকা উচিত, এবং সবচেয়ে বড় ব্যাপার তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি হলে তার জন্য খুবই ভালো হয়। তার সাথে যদি সেই রিলেটেড প্রফেশনাল ডিগ্রি থাকে তাহলে তো তার জন্য অনেক সুবিধা হয় তাকে সঠিকভাবে, অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীকে সঠিকভাবে গাইড করার জন্য। আদারওয়াইজ কি হয়, যদি শিক্ষাগত যোগ্যতা কম থাকে তাহলে তার যেহেতু তার সমস্ত জ্ঞান সেই সাবজেক্টের বা সেই বিষয়টার প্রতি থাকে না, তাতে কি হয় ছাত্রছাত্রীরা অনেক বেশি মিসগাইড হতে পারে। আচ্ছা আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন থাকবে, এই এডুকেশনাল কনসালটেন্সি খুলতে গেলে ঠিক এক্স্যাক্টলি কি কি লাইসেন্স দরকার হয়? দেখুন, একটি বৈধ এডুকেশনাল কনসালটেন্সি যদি খুলতে হয় তাহলে অবশ্যই তার একটা প্রথমত যেটা তাকে অবশ্যই পিবিটি এলটিডি অথবা তার ক্ষেত্রেতে ডেফিনিট ভাবে তার একটা ট্রাস্ট ফাউন্ডেশন করতে হয়। তার সাথে সাথে তার একটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকে থাকবে, মিউনিসিপ্যালিটি থেকে তার একটা ট্রেড লাইসেন্স থাকবে, এবং যদি ট্রানজাকশন বেশি হয় সেক্ষেত্রে ডেফিনিট ভাবে অ্যাজ পার ল, ট্যাক্স ল অনুযায়ী তাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রেতে তো জিএসটি অ্যাকাউন্ট যাকে আমরা বলি, তো এরকম কিছু কিছু এগুলো সমস্ত গভর্নমেন্টের এগুলো সমস্ত একটু করতেই হবে, না হলে কি হবে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, এই মানে কনসালটেন্সি কথাটার মধ্যে মানে কনসাল্ট করা তো হয়। আচ্ছা, আমার প্রশ্ন থাকবে আপনাদের তরফ থেকে মানে স্টুডেন্টদেরকে কিভাবে মানে কিভাবে কনসাল্ট করা হচ্ছে, যে কিভাবে সাহায্য করা হয় এখান ক্ষেত্রে বলো। অ্যাকচুয়ালি যারা আমাদের দুস্থ বাচ্চারা আছে বা যারা আপার মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস স্টুডেন্টরা যেখান থেকে বিলং করে, তো তারা যখন লাইফে মানে একটা 10 বা 12 বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা লাইফে এক জায়গায় গিয়ে কনফিউশন হয়ে যায়, মানে কনফিউশন এসে যায় যে আমরা এবার আমাদের কেরিয়ারে আগে কোথায় যাব। তো যেরকম অনেক কেরিয়ারই আছে, আপনি যেরকম জানেন, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, গ্র্যাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং, ইন মাস্টার্স, বিবিএ, বিসিএ, এনিথিং। সো তারা যখন সেখানে কনফিউজড হয়ে যায় তখন তারা আমাদের কনসালটেন্সির কাছে আসে যে তারা তাদের কেরিয়ারকে কি করে গ্রোথ করতে পারে, কোন কেরিয়ারের কোন জায়গাটা তাদের জন্য পারফেক্ট। তো আমরা সেখানে তাদেরকে সাহায্য করে থাকি যে তারা ইন ফিউচার আগে কোথায় যাবে বা কোন জায়গায় তারা পড়াশোনা করবে, তাদের মানে যেটা তারা করতে চায় সেই হিসাবে তাদেরকে জাজ করে। মানে এক্ষেত্রে একটা ছোট বক্তব্য আছে, উনি কথাটা ঠিকই বলেছেন। বক্তব্য জায়গাটা হচ্ছে শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কস ভিত্তিক নয়, তার টোটাল যে
ডেকোরাম রয়েছে, তার টোটাল যে প্রেজেন্টেশন রয়েছে, তার টোটাল যে বাহ্যিক যে গুণগুলো আছে, তার বেসেতে আমরা সিলেকশন করে দিই, অবশ্যই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কেউ যদি এসে বলে আমি এই কোর্সটা করতে চাই, বাট আমরা যদি বুঝতে পারি যে সে সেই কোর্সটার জন্য উপযুক্ত নয়, সেটা আমরা তাকে বলি, এবং তার সাথে সাথে যেটা উপযুক্ত সেটা সম্বন্ধেও কিন্তু আমরা বলি। এরপর চিন্তাভাবনাটা তাদের উপর রেখে দিই, যাতে তারা বাড়িতে গিয়ে আলোচনা একটু গার্জিয়ানের সাথে করে নিতে পারে, বা আমরা উইথ গার্জিয়ানই ডেকে থাকি। তো গার্জিয়ানের সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্ত নেয়। আমি অ্যাজ পার এক্সাম্পল বলছি, কারুর হয়তো এমন হলো যে তার সায়েন্স গ্রুপে মার্কস খুব কম, কিন্তু সে ভবিষ্যতে বলছে আমার খুব ইচ্ছে আমি বিএসসি নার্সিং পড়ব। তো বিএসসি নার্সিং পড়তে গেলে এতটা কম মার্কস নিয়ে গেলে পরে গিয়ে সাকসেস জায়গাতে আসতে পারে না। তখন তাদেরকে আমরা অল্টারনেট ওয়েটা দেখানোর চেষ্টা করি যে দেখো তুমি এর বদলে এই দিকে এসো, করে নিয়ে তুমি ধরুন বিএসসি নার্সিং এর জায়গায় এই মুহূর্তে জিএনএম কমপ্লিট করো, জিএনএম কমপ্লিট করার পর 3 বছরের, তারপর নয় পোস্ট বিএসসি 2 বছর করিয়ে নিয়ে ইকুইভ্যালেন্ট টু বিএসসি নিয়ে আসা যেতে পারে, এবং এটাই কিন্তু তাদের জন্য একদম সঠিক পদক্ষেপ হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গের পরেও আমার আপনাদের সঙ্গে যেটা কথা হচ্ছিল ডিডব্লিউএস, ঠিক আছে, সবার আগেই দর্শকদেরকে আমি বলতে অনুরোধ করবো যে ডিডব্লিউএস টা কি, সেটা আমাদের দর্শকদের বলতে একটু অনুরোধ করবো। হ্যাঁ, ডিডব্লিউএস টা হচ্ছে আমাদের একটা এটা শর্ট ফর্ম। আমাদের অর্গানাইজেশনের ফুল ফর্ম হচ্ছে ড্রিমওয়ে ক্যারিয়ার সলিউশন। তো ড্রিমওয়ে কেন, সবাই একটা টাইমে গিয়ে তাদের জীবনের ক্যারিয়ার বানানোর জন্য একটা স্বপ্ন দেখে, তো তার উপরেই বেস করে আমরা আমাদের নামটা দিয়েছি ড্রিমওয়ে ক্যারিয়ার সলিউশন। ড্রিমওয়ে ক্যারিয়ার সলিউশন প্রতিটা তার বাচ্চাকে বা যে কোনো স্টুডেন্টকে বা তাদের প্যারেন্টসকে টোটালি গাইড করে যে তাদের ক্যারিয়ারের বেসিক্যালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে তারা বেসিক্যালি কোন ক্যারিয়ারটা সিলেক্ট করবে। তো তাই জন্য এটার নাম ডিডব্লিউএস দেওয়া হয়েছে, ড্রিমওয়ে ক্যারিয়ার সলিউশন বলে। কিন্তু তাদের ক্যারিয়ারের যে সলিউশন সেটা আমাদের অর্গানাইজেশন দিয়ে থাকে তাদেরকে। আচ্ছা, যে কোনো হোক, এবার ধরুন আমরা আপনার কাছে প্রশ্ন করছি আমি, কোনো ব্যক্তি বা কোনো ছাত্রছাত্রী তিনি উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন যে প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে, ধরুন বিবিএ রয়েছে, বিসিএ রয়েছে, বা পোস্ট গ্রাজুয়েশন যে কোর্সগুলো রয়েছে, এমবিএ, এমসিএ বা আরো যত কিছু রয়েছে, যতগুলি কোর্স রয়েছে, সেই ক্ষেত্রে গিয়ে একজন ছাত্র তিনি হয়তো কোনোভাবে ভর্তি হয়ে গিয়েছেন কোনো একটি স্ট্রিমে, কিন্তু সে সেই স্ট্রিমের সঙ্গে কোপ আপ করতে পারছে না। সেই ক্ষেত্রে ধরুন ভর্তি হওয়ার পরবর্তীকালে স্টুডেন্টরা আসলে তাদের কোনো সলিউশন কি রয়েছে? হ্যাঁ, এবার সে যদি তার যেরকম স্যার যেরকম বললেন যে উনি সায়েন্সে তার মার্কস খুব কম এসছে, তো সায়েন্সে মার্কস কম আসার পরে সে এক জায়গায় নার্সিং এ পেয়েছে, এবার একটা সেমিস্টার করার পরে তিনি বুঝতে পারছেন যে এখন তিনি ওটা কন্টিনিউ করতে পারছেন না বা তার সাবজেক্টে কোনো ব্যাক এসছে, তখন সে সেই কোর্সটাকে লেফট করে সে আমাদের কাছে সলিউশনের জন্য আসলো যে আমার এই মার্কস ছিল, আমি এখানে ভর্তি, ডিটেলস আমাদের দিল। তো আমরা তখন সেখান থেকে আমরা তাকে জাজ করি বা তার ইন্টারেস্ট কোথায় সেই হিসাবে। বাট স্যার যেরকম বললেন যে ফার্স্টে জিএনএম করে, তো সেই জিএনএমও করতে পারেন, বা সায়েন্সে যখন তার কম মার্কস এসে হোটেল বা হসপিটালিটি ম্যানেজমেন্টও করতে পারেন, দুটো অলমোস্ট সেম ক্যাটাগরিতে চলে আসে। তো সেই জন্য তখন উনি নার্সিং ছেড়ে উনি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ঢুকতে পারেন। তো সেটার জন্য তার জন্য ততটা বাধা আসবে না তার সেই মার্কসের জন্য, বা ওরকম সায়েন্সের টেকনিক্যাল টার্মস বা তার পড়াশোনার উপরে প্রেশারটা তার উপরে আসবে না। আর বেসিক্যালি পুরোটাই প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে, লাইক হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আপনি যতটা প্র্যাকটিক্যাল বা ট্রেনিং আপনি নেবেন, আপনি ততটা ভালো কাজ করা শিখবেন। এখানটা একটা কথা বলার আছে, একটা ভালো কনসালটেন্সি বা একটা ভালো কনসালটেন্ট কোনোদিনই কোনো স্টুডেন্টকে ভুল কোনো কোর্সে ভর্তি হতেই প্রথম থেকে দেয় না। যেটা প্রথম প্রশ্নেতে হলো, কেউ যদি ভর্তি হয়ে যায় পরে যদি ফিল করতে পারে যে সেই কোর্সটা তার উপযুক্ত নয়। যেমন একটা কনসালটেন্ট ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলে একটা ধারণা আছে যেটা বাইরের স্টেটেতে নেই, সেটা হচ্ছে একটা ডাক্তারের কাছে আমরা সরাসরি গিয়ে তো হসপিটাল ভর্তি হতে পারি না, আমরা সরাসরি তো কোর্ট যেতে পারি না, আমাদেরকে একজন প্র্যাকটিশনারের কাছে যেতে হয়, সেটা ল হলে লয়ারের কাছে অথবা ডাক্তারের কাছে, ডক্টরের কাছে, সে রেফার করে দেয় হসপিটাল, বা লয়ার কেসটাকে নিয়ে চলে যায় হচ্ছে কোর্টের কাছে। ঠিক আমাদের কাজটা কিন্তু সেটাই, অর্থাৎ তার জাজমেন্ট করে, যেমন উনি বললেন একটা মেডিকেলের পার্সন ম্যানেজমেন্টের দিকে যাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়। যে ম্যানেজমেন্টের দিকে যাবে সে অলরেডি 3টে দিকে সুইচ করতে পারে। ভুল করে ভর্তি হয়ে গেল হোটেল ম্যানেজমেন্টে, সেখানে দেখা গেল তার একটা লিমিটেশন আছে হোটেল ইন্ডাস্ট্রি অবধি, কিন্তু তার মনে হচ্ছে আমি এই 4টে ডিভিশনের বাইরে, হোটেলের যে 4টে ডিভিশন পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা হয়েছে, সেই 4টে ডিভিশনের বাইরেতেও আমি কিছু সার্ভিস সেক্টরে কাজ করতে যাই, তার জন্য কিন্তু আবার হসপিটালিটি ম্যানেজমেন্ট, তার পরিধি অনেক বেশি, ক্রুজ শিপ অবধি কাজ করতে পারে,
প্লাস হসপিটালেতেও কাজ করতে পারে, তো তাকে সে গাইডলাইনটা করানো বা তার সাথে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টেতেও ম্যানেজমেন্ট ওটার সাথে লিঙ্ক আছে, সুতরাং সে সেদিকটা যায়। একটা ডক্টর বা নার্স একেবারে শিফট করে ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া এটা খুব কঠিন ব্যাপার দাঁড়ায়। একটা ইঞ্জিনিয়ার বা ডক্টর পরে গিয়ে WBCS IAS IPS দিতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মেডিকেলের পার্সন নন মেডিকেলে যাওয়া বা একটা নন মেডিকেল হঠাৎ করে নার্স বা ডক্টরি বা ফার্মাসিতে সুইচ করা, এটা খুব রেয়ার ঘটে থাকে। তো সেটাই অ্যান্সার। আমরা সেই কাজটা করে থাকি তার ভ্যালু ফর টাইমটাকে দেখে নিয়ে, তার রেজাল্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ইচ্ছে, তার নাম না করেই বলছি একদম তাই। যে সেক্ষেত্রে তার হয়তো উচ্চ মাধ্যমিক, আপনার সঙ্গে আমার পূর্ববর্তী এপিসোডের পরও এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল বেশ দীর্ঘক্ষণ ধরে, যে হয়তো সেই সাবজেক্টই তার নেই, হয়তো উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্টই নেই যে সাবজেক্টগুলো দরকার, কিন্তু কলেজ সে মানে বিভিন্ন ক্ষেত্রে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট কলেজেই দেখেছি আমি, ঠিক আছে, তাদেরকে নিয়ে নিল, যে কোনো একটা হসপিটাল ম্যানেজমেন্টে নিয়ে নিল, সে একদমই নন মেডিকেল, তার কোনো হচ্ছে এই সায়েন্স ছিলই না, কোনো কিছু ছিল না, তারপর সে একটা বছরের মানে একটা সেমিস্টার হোক বা একটা বছর অতিক্রম করার পর সে বুঝলো যে না, এই বিষয়টা না আমার ঠিক হচ্ছে না। আমি ঠিক বলছি, সেই সমস্ত স্টুডেন্টরা যারা ধরুন অন্য কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে একটা বছর অতিক্রম করে গিয়েছে, তারা আসে, তো তারা আসলে তাদেরকে ঠিক কিভাবে সাহায্য করা হয়? তাদেরকে প্রথমত আমাদের কাছে যখন আসে, এরকম প্রচুর স্টুডেন্ট আসে, আমি সমস্ত অর্গানাইজেশনের প্রতি সম্মান দিয়েই বলছি, কারণ তারাও একই সঙ্গে আমাদের সমযাত্রী, তো তাদের প্রতি আমরা সম্মানজনক উদ্দেশ্য নিয়েই বলছি। তো এরকম কিছু ছেলে মেয়ে আমাদের কাছে আসে, তারা এসে বলে আমরা এখান থেকে এই জিনিসগুলো পাইনি, ওখান থেকে ওই জিনিসগুলো পাইনি। আমরা সবার আগে তাদের রিকোয়ারমেন্টগুলো একটু জানার চেষ্টা করি, যে উনারা আলটিমেটলি এখানে এসে কি চাইছেন, মানে ছেলেমেয়েরা তোমাদের কি বলছি যে তোমরা আলটিমেটলি কি চাইছো, তো সেই রিকোয়ারমেন্টগুলো আমরা একটু আগে জানার চেষ্টা করি, এবং সেই রিকোয়ারমেন্টগুলো যদি লজিক্যাল মনে হয় যে হ্যাঁ অবশ্যই সেগুলো লজিক্যাল, এগুলো হওয়ার দরকার ছিল, যেমন প্র্যাকটিক্যাল ক্লাসেস থেকে শুরু করে ইন্টার্নশিপ থেকে শুরু করে, হ্যাঁ, তো হসপিটাল ট্রেনিং থেকে শুরু করে বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থেকে শুরু করে যা 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 জায়গাগুলো আছে, সেগুলো যদি আমাদের লজিক্যাল মনে হয়, আবার বলছি, তখন আমরা তাকে ডেফিনিটভাবে সে অনুযায়ী করে গাইড করি। অর্থাৎ একটা ছাত্রছাত্রীকে একজন ইনস্টিটিউট বা একজন প্রফেসর বা কোনোদিনই চায় না ডিপ্রেশনে চলে যাক, ফ্রাস্ট্রেশনে চলে যাক। আমরা সবসময় চাই যে তাদের যাতে একটা ক্লোন তৈরি হয়, কারণ আমরা কেউই কোনো দিন সারা জীবন অমর থাকি না, আমরা চলে যাওয়ার পর এই ধারাবাহিকতাটাকে বয়ে নিয়ে বেড়াবে। তো এটাই আমাদের কিন্তু মেন উদ্দেশ্য থাকে, যাতে আমাদের অবর্তমানেও যাতে বলতে পারে যে হ্যাঁ আমরা সেটাকে নিয়ে চলছি ইন ফিউচার। তো আমরা সর্বতভাবে তার কাছ থেকে আগে শুনি। প্রতিটা মানুষ আজকাল প্রচুর বেশি বলার থেকে আগে শোনার অভ্যাস তৈরি করা ভালো, যে সব কি বলছে, কি বলতে চাইছে, সবটা আগে জানি, গার্জিয়ান কি বলতে চাইছে, শুনে নিয়ে যদি আমরা সমাধান করতে পারি, যেটা যদি সেটা আমাদের সামর্থ্যের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই, আর না হলে আমরা সেটাও বলে দিই। অর্থাৎ সময়টা তো সব খুব দামি, সময়টা আমরা নষ্ট করাই না কারোরই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আপনার কাছে থাকবে আমার, যেটা যে আপনাদের এখানে, এটা যদিও বা আগের এপিসোড গুলোতেও বলা হয়েছে, ঠিক আছে, তবুও বলবো দর্শকদের জন্য আরেকবার বলে দিতে, যে আপনাদের এখান থেকে কি কি কোর্স করানো হয়? আমাদের এখান থেকে 2-3টে ভার্সানে আছে। প্রথমত যেটা আছে, আমাদের মাদার কোর্সেস চিরকালই রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের কোর্সগুলো, হসপিটাল ম্যানেজমেন্ট, ক্রুজ শিপ ম্যানেজমেন্ট, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, এবং তার সাথে সাথে হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এবং এই কোর্সগুলো তো চলছেই। এগুলোর সাথে সাথে আমাদের একদমই একাডেমিক সেক্টরের বা এখন যেটা নতুনভাবে আমাদের বিগত কিছুদিন ধরে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কনসালটেন্সি ডিভিশন, অর্থাৎ বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজ বলতে দুটো দিকই, মেডিকেল হোক, নন মেডিকেল হোক, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সেকশন 2F, ডিম ইউনিভার্সিটি, এবং তার সাথে বিভিন্ন প্রাইভেট বোর্ডগুলো, তাদের সাথে আমাদের একটা কোলাবোরেশন তৈরি হয়েছে। তো সেই
বৈধ কলেজগুলোতে ছাত্রছাত্রীরা যাতে ভর্তি হয়ে বৈধভাবে পাশ করে বেরিয়ে আসতে পারে, এরকম একটা আলাদা ভাবে আমরা একটা ভেঞ্চার করেছি এবং সেটাই কিন্তু আমাদের একটা নতুন পদক্ষেপ। আচ্ছা, আমার এরপরের প্রশ্নটা থাকবে, ধরুন ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পর আপনারা তাদেরকে ঠিক কিভাবে গাইড করেন, সেটা মানে অনেক অভিভাবকরাই জানতে মানে এটা নিয়ে খুব চিন্তিত থাকেন। মানে অধিকাংশ ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরিসরেই দেখা, এটা অভিভাবকরা খুব চিন্তিত না ভর্তি তো হয়ে গেল, এরপর কলেজে ঠিকঠাক মতন গাইড হচ্ছে কিনা, তো সেটাই মানে অভিভাবকদেরকে এটা বলার জন্য মানে কিভাবে আপনারা গাইড করে থাকেন। যেরকম আপনাদের আমাদের কাছে যে ছাত্রছাত্রীরা আসছেন, তো তাদেরকে তারা যখন কলেজে কোনো রিনাউন্ড কলেজে তারা যখন ভর্তি হচ্ছেন কোনো বৈধ কলেজে, তো আমরা তাদেরকে সেরকম কলেজ বা সেরকম অর্গানাইজেশনের সাথেই আমরা তাদের অ্যাটাচ মানে করি যে সেখানে তারা সেরকম ভালো কোনো মানে যে অর্গানাইজেশনের সাথে জানি আমি, এরকম অনেক অর্গানাইজেশন আছে যাদের সাথে আমি ওখানে যদি আমার ছাত্রদেরকে আমি পাঠাই তো তারা ভালো করে সেই জায়গায় এই এডুকেশনটা বা গাইডেন্সটা পাবে না। তো সেরকম কোনো অর্গানাইজেশনে আমরা তাদেরকে পাঠাই না তাদেরকে যত। তো সেই জন্য আমরা চেষ্টা করি যত বৈধ কলেজ বা যত বৈধ এডুকেশন অর্গানাইজেশন আছে আমরা তাদেরকে সেখানেই পাঠানোর চেষ্টা করি। তো সেখানে লিটারেলি তারা যখন যায় বা তারা যখন সেখানে তাদের 3 বছরের সেমিস্টার তারা যখন পড়ে, অটোমেটিক তারা কলেজ তাদেরকে গাইড করে, যে এডুকেশন গাইডটা অটোমেটিক তাদেরকে কলেজ করে দিয়ে থাকে। এবার হলো কোনো ছাত্র মানে 100% প্লেসমেন্ট যে অর্গানাইজেশনগুলো দেয় আমরা তাদেরকে সেখানেই পাঠাই, বাট কিছু ক্ষেত্রে যদি তারা প্লেসমেন্ট না পায় কোনো কারণের জন্য, তো তখন তারা আমাদের কাছে আসতে পারে এবং আমরা তাদেরকে তাদের যে বেসে তারা পড়াশোনা করেছে তো আমরা তাদেরকে সেরকম জায়গায় প্লেসমেন্টও দিয়ে থাকি। মানে যদি কেউ এখন ইঞ্জিনিয়ারিং করে থাকে আমরা তাদের এমএনসি কোম্পানিতে প্লেসমেন্ট দিয়ে থাকি, তারা যদি হোটেল ম্যানেজমেন্ট করে থাকে আমরা তাদের হোটেলে দিয়ে থাকি, বা যদি ক্রুজশিপ ম্যানেজমেন্ট করে থাকে আমরা তাদের ফরেনের যে কোনো দেশে ক্রুজের জন্য আমরা তাকে করে থাকি, বা তাদের জন্য যে একটা কোর্স হয় ACCW সেটা আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করে থাকি। এখানেতে একটা কথা, যে কথাটা দর্শকদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা যে সমস্ত কলেজ বা যে সমস্ত ইউনিভার্সিটি বা যে সমস্ত বোর্ড যাদের সাথে আমরা অ্যাফিলিয়েটেড, তো অ্যাফিলিয়েটেড কথাটার অর্থই হচ্ছে তাদের সাথে আমাদের একটা মৌ স্বাক্ষর হয়, তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয় যে আমরা কি কি বিষয় নিয়ে সেই কলেজ বা ইউনিভার্সিটি বা সেই বোর্ডকে রিপ্রেজেন্ট করব। তো এতে আলটিমেটলি আমাদের দৃষ্টিভঙ্গিটা সবার কাছে পরিষ্কার থাকে এবং সর্বোপরি আমরা শেষে কলেজগুলো বা শেষে ইউনিভার্সিটিগুলোর সাথেই কাজ করে থাকি যেখান থেকে আমরা সবকিছু ঠিকভাবে ছাত্রছাত্রীরা পায়, ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকভাবে পায় সমস্তটাই। আর যেটা প্লেসমেন্ট আছে, প্লেসমেন্টের ক্ষেত্রে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যেটা বাধ্যতামূলকভাবে সবাইকে করতে হয়, যেটা 100% অ্যাটেন্ডেন্স থাকতে হয় এবং 100% আমরা দিয়ে থাকি। যেটা চারপাশে বিজ্ঞাপন থাকে না 100% প্লেসমেন্ট, ওটা হচ্ছে 100% ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট থাকে। আর যদি প্লেসমেন্টের জায়গা থাকে সেটা অবশ্যই কিন্তু তার পরের ক্ষেত্রে পারদর্শিতার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ওই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমি কতটা পারফরমেন্স শো করেছি, সে অনুযায়ী আমি কতটা কাজ শিখতে পেরেছি এবং তার বেসেতে আবার আমি অন্য জায়গায় কোথায় কাজ পাবো, সেটা টোটালটা কিন্তু আমরা রিপ্লেসমেন্ট বলা হয়, আবার করে সেটার প্লেসমেন্ট। এবং সেটার ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই সামর্থ্য হতে হয়। তাই বিজ্ঞাপনী জায়গায় নয়, অ্যাকচুয়াল যেটা হয় সেটাই কিন্তু একটু বুঝতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যে ভালো পারফরমেন্স তৈরি করতে পারবে না, সে চেষ্টা করেও পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র ক্যাম্পাসিংয়ে গিয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরিটা পেতে পারবে না। তাকে আলটিমেটলি কিন্তু সেরকমভাবেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে তৈরি হতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো একটা জায়গাতে জব ফেয়ার হোক, যে কোনো জায়গা হোক, সে যাতে চাকরিটা পায় এবং বছর টু বছর, মাস টু মাস তার যাতে ডেভেলপমেন্ট হতে পারে, সে অনুযায়ী করে তার ইনক্রিমেন্ট হবে, তার স্যালারি বাড়বে। এরকম ভাবেই তো সবার হয়ে এসেছে। কেউ এক লাফেই কিন্তু জেনারেল ম্যানেজার বা ডিভিশনাল বা ম্যানেজার কিন্তু হয়নি, সেটা দর্শকরাও জানে। তাই এটাই সত্য এবং এটাই বিশ্বাস করতে হবে। একেবারেই তাই, ঠিক। আচ্ছা, আমি আরেকটা মানে প্রশ্ন জিজ্ঞাসাই করবো, এটা হচ্ছে অনেকেরই এই প্রশ্নটাই থাকে, ঠিক আছে? আপনাদের এখানে যে কোর্সগুলো হয় সেগুলোর ফিস কিরকম থাকে? এটা মানে সব থেকে বেশি হয়তো আমাকে মানে আমিও ব্যক্তিগত ভাবেও শুনেছি যে এই কলেজগুলোর ফিস কিরকম থাকে, সেটা সম্পর্কে যদি বলেন। ফিজ দেখুন, আমাদের যে কোনো অর্গানাইজেশন যখন কিছু তৈরি করা হয় তাদের মানে ফিজের জন্য একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারটা হচ্ছে আপনার সে ডিপ্লোমা করছে
বা সে গ্র্যাজুয়েশন করছে কিনা, বা সে কোনো ক্র্যাশ কোর্স টাইপের কিছু করছে কিনা। আমার মতে কোনো ক্র্যাশ কোর্সে যদি কেউ করে, তার পুরোপুরি তার ধ্যান তাকে 1 বছরের জন্য যাদের ট্রেনিং হয়, ট্রেনিংয়ে দেওয়া উচিত। স্পেশালি ম্যানেজমেন্টের জন্য আমি বলছি, তাকে 1 বছরের টোটাল যে ট্রেনিংটা থাকে, ট্রেনিংয়ে তাদেরকে ওইদিকে ফোকাস করতে হয়। তো এবার হচ্ছে যে বিসিএ বা যেখানে কোর্স থাকে, আমাদের কোর্সের স্টার্টিং হয় আপনার 6 মাসের যে কোর্স থাকে সেটা 20,000, যে কোনো কলেজে 20,000 থেকে এবার যতটা আপনার লাইক 6 লাখ 7 লাখ, এটা কলেজের উপর ডিপেন্ড করে। কোনো প্রাইভেট কোনো বড় অর্গানাইজেশন হলে তাদের আপনার কোর্স ফিস চলে যায় 7 লাখ 8 লাখ অব্দি চলে যেতে পারে। এবং সে যদি মেডিকেলে যদি নিতে চায় তাহলে সেটা তো মোর দ্যান অ্যাবাভ লাইক 50-60,000 লাখও যেতে পারে। এক্ষেত্রে আমাদের একটা ছোট বক্তব্য, যে কোনো কলেজ তার ফি স্ট্রাকচারটাকে, যে কোনো কলেজ, শুধু আমাদের কলেজে না, যে কোনো কলেজ তার ফি স্ট্রাকচারটাকে 3 ভাবে ডেভেলপ করে। একটা হচ্ছে শর্ট টার্ম কোর্স, যেটা কিনা সর্বনিম্ন মানুষদের জন্য, যেখানে একদম পারছে না, গ্রাম, প্রত্যন্ত গ্রাম, ঠিক আছে, ফার্মার ফ্যামিলি বা যাদের ক্ষেত্রে অর্থের খুব অভাব, তারা আলটিমেটলি বড় কোর্সে জয়েন করতে পারছে না, তাদের জন্য একটা শর্ট টার্ম 6 মান্থের কোর্স থাকে, তার ফি অলরেডি বলে দিয়েছেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ডিপ্লোমা বা পোস্ট ডিপ্লোমা, এরপর থাকে হচ্ছে ডিগ্রি। তার মানে 3টে ভাগে রইল। ডিপ্লোমা পোস্ট ডিপ্লোমা হচ্ছে মধ্যবিত্ত সম্প্রদায়দের জন্য, যে মোটামুটিভাবে কিছুটা লোনেতে হোক, স্কলারশিপে, আমাদের স্কলারশিপ ফেসিলিটি অনেকটা আছে, স্কলারশিপের মাধ্যমে হোক, প্লাস আমাদের ব্যাংক লোনের ফেসিলিটি রয়েছে। তো সেইভাবে কিছু ছেলেমেয়ে ডিপ্লোমা পোস্ট ডিপ্লোমা করে, এখান থেকে মোটামুটিভাবে একটা কাজ শুরু হয়ে যায়। এবং এরপর তো রইল ডিগ্রি। ডিগ্রির তো কিছু বলার নেই, সে তো আন্ডার ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে থাকে, ডিপ্লোমাও ইউনিভার্সিটি কারিকুলামে থাকে। তো সেই রকম ভাবে কোর্সটাকে ডিজাইন করা হয় এইভাবে যে সকল শ্রেণীর ছেলেমেয়েরা যাতে এখানে পড়াশোনার সুযোগ পায়। সিআইএইচএম এর কিন্তু এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে যারা কিনা নিম্ন বুনিয়াদী শ্রেণী বা নিম্ন অর্থনীতি সম্পন্ন মানুষ, তারা কিন্তু ভর্তি হতে পারবে না এই ভেবে কিন্তু এখানে পিছিয়ে পড়ে না। তাদের জন্যও কিন্তু কোর্স থাকে, যে তাকে একটা ছোট্ট শর্ট টার্ম কোর্স করে কোথাও প্লেসমেন্ট করা হলো, সেখানের পর সে তার নিজের অর্থ দিয়ে ডিপ্লোমা হোক বা ডিগ্রি হোক, কোয়ালিফিকেশন আছে, এইচএস রয়েছে, ভালো মার্কস, কিন্তু অর্থনৈতিক কারণে হতে পারেনি, তো পরবর্তী ক্ষেত্রে নিজের অর্থ দিয়েই ওরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিপ্লোমা হোক বা ডিগ্রি হোক, যে কোনো কোর্সে সেটা কিন্তু করে থাকে। এবং এটাই কিন্তু সিআইএইচএম এর কিন্তু ইউএসপি। একেবারে সেটা নিয়ে আগের বিভিন্ন এপিসোডে কথা হয়েছে, বা কারোর জন্য স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে, একদম ভালো স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, মানে এইগুলো তো আগের এপিসোডগুলোতে কথা হয়েছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, হঠাৎ শুধু লোনেরও তো ভালো ফেসিলিটি রয়েছে, লোনও করিয়ে দেওয়া হচ্ছে, শুধু আসতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে ধরুন যদি কোনো স্টুডেন্ট মানে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, ঠিক আছে, পাশ করেছে এবং সেটা বহুদিন হয়ে গেছে, মানে বহু বছর হয়ে গিয়েছে, সে হয়তো কোনো কাজ করছে না, অথবা কাজ করলেও হয়তো মানে ছোটখাটো কোনো কাজ করছে। এবার তারা তাদের শিক্ষা আরো বাড়ানোর জন্য, তারা যদি ধরুন বা হয়তো ফিউচারে বেটার অপরচুনিটি পাওয়ার জন্য তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে ঠিক কিভাবে গাইড করা হয়? উচ্চ মাধ্যমিক করার পরে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে টোটালি আপনার এজের ওপর। এবার যদি 28 বা 29 এর ওপর চলে যায়, তখন এই কোর্স বা ডিগ্রি কোর্স করা খুবই টাফ হয়ে যায়। তো উনের যদি 2-1 বছরের থাকে, যদি ডিস্টেন্স হয়ে থাকে, তখন গ্যাপ হয়ে থাকে তাদের উচ্চ মাধ্যমিক বা কোনো ছোটখাটো যদি চাকরি করে থাকে, তো জবের জন্য উনি তখন আর কোনো কোর্স করতে পারবেন না, লাইক ডিগ্রি করতে পারবে না, তখন তাকে যে কোনো ক্র্যাশ কোর্স করে তাকে টোটালি ট্রেনিং এর দিকে আমরা পাঠিয়ে থাকি জেনারেলি। আচ্ছা আচ্ছা, এবার ধরুন বলছি কোন স্টুডেন্ট ধরুন মাধ্যমিক পাশ করতে পারেনি, ঠিক আছে, এবার সে মানে পড়াটাই ছেড়ে দিয়েছে, এবার তেমন কাউকে কি মানে ডিডব্লিউএস এর মাধ্যমে, ঠিক আছে, সাহায্য করা যায়? নিশ্চয়ই, একদম। সেটা কিভাবে করা যায়? যদি কেউ মাধ্যমিক পাশ করতে পারেনি বা উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেনি, তা আমাদের কিছু সংস্থা আছে এনআইওএস বলে, তো আমরা সেখান থেকে তাদের জন্য ডিগ্রির ব্যবস্থা করে দিতে পারি। এটা আমি একটু বিস্তারে বলে দিই। সেটা হচ্ছে যে এটার বিস্তারে বলার কারণটা হচ্ছে এই কারণেই, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম না অনেক ছাত্রছাত্রী আছে, আশা করি ছাত্রছাত্রীরা শুনছো, একটু মন দিয়ে শুনবে। এরকম অনেক ছাত্রছাত্রী আছে, এই সামনেতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেরোচ্ছে রেজাল্ট, অনেকেই দেখা যাচ্ছে যে 1 চান্সে পাশ করতে পারেনি বা 2 চান্সে হলেও পাশ করতে পারেনি। তোমাদেরকে বলছি তোমরা নিরাশ হও না, আমাদের সাথে সরকারি কিছু সংস্থার মাধ্যম দিয়ে, সরকারি সংস্থা বলা উচিত, কারণ তাদের প্রদেয় করা সার্টিফিকেট দিয়ে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি এবং বিদেশেও তা গ্রহণযোগ্য। তো সেরকম জায়গা থেকে
আমরা তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করিয়ে দিই। তারা তাদের মতো করে স্টাডি মেটেরিয়াল নিয়ে, যেগুলো সমস্ত অনলাইন প্রোগ্রামিংও থাকে, তার সাথে সাথে ডিস্টেন্স এডুকেশনও থাকে এখন যেরকম চলছে, সেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হয়, এনআইওএস হয়, এরকম কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা বোপস রিলেটেড থাকে। তো সেই সব জায়গাগুলোতে আমরা তাদেরকে ভর্তির ব্যবস্থা করে দিই সরাসরি স্কুলেতেই। সেখানে শনিবার রবিবার করে ক্লাস হয়, ছেলেমেয়েরা নিজেরা পড়াশোনা করে এবং ভালোভাবেই তারা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় পাশ করে। এবং তারপরে কিন্তু তাদেরকে আমরা দিশা দেখাই যে উচ্চ মাধ্যমিক শেষ করার পর কোন স্ট্রিম নিয়ে পড়লে কি করবে, সেই রকম ভাবে কিন্তু আমরা তাদেরকে গাইড তৈরি করি। যেমন সায়েন্স নিয়ে যদি পড়ে, পরবর্তী ক্ষেত্রে সে দেখা গেল ডি ফার্মা বা বি ফার্মায় গেল বা মেডিকেলে গেল, দেখা গেল কমার্স আর্টস নিয়ে হলো তারা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, অ্যাভিয়েশন এসব দিকে গেল। তো এই ধরনের কিছু রয়েছে। তো সেখান থেকে কিন্তু আমরা ব্যবস্থা করি। আর যারা কিনা অনেক বছর আগে পড়াশোনা শেষ করে ফেলেছেন, তারা আমাদেরকে যখন জানায় বহুদিন তো পড়াশোনা থেকে ডিটাচ, তাদেরকে কিন্তু আমরা সমস্ত ধরনের সহযোগিতাগুলো করি। কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, কিভাবে পড়লে রেজাল্ট হবে, কতটা কি। তখন বহুদিন তারা পড়াশোনা ছাড়া এবং চাকরি বাকরি করছে, কোনো না কোনোভাবে সংসারের কাজ করছে, তাদের পক্ষে এতটা ডিটেইলে সময় দেওয়া সম্ভব নয়। তারা কতটুকু পড়বে সেটা স্কুল পুরোপুরি তাদেরকে গাইড করে দেয়। সেই যে স্কুলগুলো থাকে তারাও গাইড করে যে কিভাবে পড়াশোনা করলে আপনি এক চান্সে পাশ করবেন, কিভাবে কি। তো বছর টু বছর তো এরকম হয়ে আসছে, অসুবিধা তো হয়নি ছেলে মেয়েদের। কিন্তু একটু যোগাযোগ করতে হবে আমাদের সাথে। না একেবারে এবার একদমই সীমিত দৈর্ঘ্যের অনুষ্ঠানে তো গোটা বিষয়টা মানে বলা সম্ভব হয় না, অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা আরো বিশদে জানতে যোগাযোগ করতে পারেন CIHM এ। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের CIHM এর আমাদের ব্যারাকপুর শাখাতে আপনারা যারা মনে করছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। স্ক্রলেতে আমাদের নাম্বার চলছে, এই সময় ভর্তি চলছে, সামনেতে রেজাল্ট। এই সময় আমরা শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে রেখে দেব, এরপরেতে রেজাল্টের পর আমরা তাদেরকে ভর্তি নেব। একেবারেই যারা যারা মনে হচ্ছে যে কেরিয়ারে আরো উন্নতর দিকে মানে কেরিয়ারকে নিয়ে যাবেন, তারা প্রত্যেকেই একেবারেই যোগাযোগ করুন। আমাদের নাম্বার দেয়া রয়েছে, অ্যাড্রেস সমস্ত কিছুই যাচ্ছে। এবার এখান থেকে আপনারা CIHM এ যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। হাই ক্লাসরুম এখন এই পর্যন্তই। নমস্কার।